জাতীয় পার্টি বাংলাদেশ ছাড়া অন্য কারো দালালি করে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। অভিযোগ করেন জাতীয় পার্টিকে দোসর বানানোর চেষ্টায় হোঁচট খাচ্ছে গণতন্ত্র। শনিবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সুস্থতা কামনায় দোয়া চান শামীম পাটোয়ারী। তিনি বলেন, গতরাতে নিরাপত্তার স্বার্থে পদক্ষেপ নেয় পুলিশ ও সেনাবাহিনী। এই সরকার সুষ্ঠু ভোট করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন জাপার মহাসচিব। বলেন, কিছু দল চাচ্ছে জাতীয় পার্টি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে। বিকেল ৩টায় কার্যালয়ের সামনে কর্মসূচি থাকলেও নিরাপত্তার কারণে ভবনের ভেতরে ব্রিফিং করেন জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টি কোনো দলের দালালি করে না, কোনো দেশের। জাতীয় পার্টি বাংলাদেশের দালালি করে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ডিগনিটির জন্য যেটা প্রাসঙ্গিক, জাতীয় পার্টি সেই রাজনীতি করে। সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সক্রিয় সমর্থন ও সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সমর্থন চান তিনি। ময়মনসিংহে টাউন হলে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল। তারেক রহমান বলেন, দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ করতে চায় বিএনপি। আগামীতে জাতীয় সংসদ সহ দেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি রাখার পরিকল্পনা রয়েছে বিএনপির। তিনি বলেন, বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আরও সহজ করবে। এ সময় সব জাতি, ধর্ম ও বর্ণের মানুষের জন্য আদর্শ দেশ গড়তে ফেব্রুয়ারি নির্বাচনে সবার সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না। দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হলে দলীয় রাজনীতি বন্ধ করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ। ডাকসু নির্বাচনে ইশতেহারে এমন ঘোষণা দিয়েছেন নেতারা। এছাড়া শিক্ষার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট সহ 48টি প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি। বিকেলে মধুর ক্যান্টিনে ইশতেহার ঘোষণা করে তারা। এদিকে শনিবার ক্যাম্পাস বন্ধ থাকায় হলে প্রচার চালিয়েছে প্রার্থীরা। ক্যাম্পাস জুড়ে লেগেছে নির্বাচনের হাওয়া, শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ। শনিবার নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। দলীয় লেজুর বৃত্তির রাজনীতি বন্ধের আশ্বাস দেন নেতারা। অস্ত্র যন্ত্রণাহীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। বিশ্ববিদ্যালয় এলাকাকে উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা হবে। সকল একাডেমিক বিল্ডিং ও হলকে এডু রুমের মাধ্যমে ফ্রি ও ফাস্ট ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে। টিএসসি লাইব্রেরি চত্বর, বিভাগ ও হলে হলে চলছে প্রাণবন্ত প্রচারণা। ছাত্রদলের প্রার্থীর দাবি, শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন তারা। পরিবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাঠ পুরোপুরি আছে যে ধরা চলে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত। জাতীয়তাবাদী ছাত্রদলকেই তারা তাদের পছন্দের তালিকায় রেখেছে। সেটা আমরা যখন ডোর টু ডোর যাচ্ছি তাদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। এ উপলক্ষে 7 থেকে 10 সেপ্টেম্বর ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো দেশেই স্বাস্থ্য খাত সরকারের নিয়ন্ত্রণহীন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। অন্যদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, স্বাস্থ্য খাতকে নিয়ন্ত্রণ করা হয় দুর্নীতির জন্য। এ খাতে বেসরকারি উদ্যোক্তাদের নিয়ন্ত্রণ মুক্ত রাখা উচিত। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সরকারি বেসরকারি অংশীদারত্বে দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থার লক্ষ্যে আয়োজন করা হয়েছে হেলথ কনক্লেভ 2025। রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তার আয়োজনে আলোচনায় যোগ দেন
অংশীজনেরা। এ সময় স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা বেসরকারি উদ্যোক্তাদের নিয়ন্ত্রণের দাবি ও যুক্তি তুলে ধরেন কয়েকজন বক্তা। এতে ক্ষোভ প্রকাশ করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। প্রাইভেট সেক্টরকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এই ধরনের ইনসাল্টিং কথাবার্তা শোনার জন্য আমরা মধ্যে এদের আসি নাই। So we need to remember that the private sector has tremendous contribution in the health sector. এর আগে আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন। সুতরাং ওই সম্মানটুকু যদি না থাকে তাহলে বোধহয় দেশ আগাবে না। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের স্বাস্থ্য খাতে সূচক সন্তোষজনক নয়। বিএনপি ক্ষমতায় গেলে জিডিপির 5% স্বাস্থ্য খাতের জন্য বাজেটে বরাদ্দ দেবে বলে আশ্বাস তার। প্রাইভেট সেক্টরে হসপিটাল বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, যারা যারা আছে দয়া করে এদেরকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করে দেন। বাংলাদেশে যেখানে যত বেশি কন্ট্রোল সেখানে তত বেশি দুর্নীতি, এবং এই কন্ট্রোলটা আনা হয় দুর্নীতি করার জন্য। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক সহকারী সাইদুর রহমান বলেন, সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল একই নিয়মে চলবে। রেগুলেশন যদি একটা জায়গায় কোনো দেশ থাকে সেটা কিন্তু হেলথ, মানে এইটা আবার রাষ্ট্রের উপস্থিতি প্রমাণের জন্য যদি তার পুলিশ সেনাবাহিনী যেরকম প্রয়োজন, রাষ্ট্রে আসলে স্বাস্থ্য নিয়ন্ত্রণ ওইভাবে প্রয়োজন। যদি একটি খাত নিরাপদ হওয়া দরকার হয় সেটা হচ্ছে স্বাস্থ্য খাত নিরাপদ হওয়া দরকার, আর নিরাপদ হতে হলে পরে নিশ্চয়ই তার একটা মাত্রার নিয়ন্ত্রণ থাকতে হবে। স্বাস্থ্য খাতের প্রধান সংকট দুর্নীতি বলে মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যাবতীয় সুপারিশ মেনে আমরা আলোচনা করে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীন ও ভারতের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতির ফলে সুফল পাবে বাংলাদেশ। এতে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়তি $205 কোটি রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলেও বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য। ভারতের ওপর বাংলাদেশের চেয়ে 30% বেশি শুল্ক আরোপ করেছে মার্কিন সরকার। বিশ্লেষকদের মতে এতে $120 থেকে $207 কোটি বেশি রপ্তানির সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। আর চীনের ওপর বেশি শুল্ক আরোপ করায় $7 থেকে $25 মিলিয়ন বেশি রপ্তানি হতে পারে দেশটিতে। ট্রাম্পের শুল্কের জেরে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়ার সুযোগ দেখছেন অর্থনীতিবিদরা। ইআরএফ এর আলোচনায় বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, মার্কিন শুল্কের জেরে চীন ও ভারতের রপ্তানি ব্যাহত হলেও বাংলাদেশের রপ্তানি আয় বাড়তে পারে $2 বিলিয়ন বেশি। অর্থ বছর 26-এ আমেরিকান বাজারে ভারত আর চায়না মিলে 187, আর তার চেয়েও ভালো হতে পারে $232 কোটি। গত কয়েক বছরের চেয়ে বর্তমানে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে, কর্মচাঞ্চল্যও বেড়েছে, তবে বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য। বিদ্যুৎ জ্বালানি সংকট, দুর্দশাগ্রস্ত ব্যাংক খাত, অনুন্নত শ্রমবাজার ও প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের কারণে সার্বিকভাবে মধ্যম আয়ের দেশের ফাঁদে পড়েছে বাংলাদেশ, এমন মূল্যায়ন এই অর্থনীতিবিদের। বাংলাদেশ একটা মধ্য আয়ের ফাঁদে ঢুকে গেছে, মাথাপিছু আয় বাড়ছে আর দরিদ্রতার হারও বাড়ছে। এটাকে যদি আমরা মধ্য আয়ের ফাঁদ না বলি তাহলে মধ্য আয়ের ফাঁদটা কি? জ্বালানির সংকট, গ্যাস পাওয়া যায় না, ফ্যাক্টরি ফুল ক্যাপাসিটিতে চলতে পারে না, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন সরবরাহ দেয়া যায় না, মাইক্রো লেভেলে পারিবারিক পর্যায়ে অবস্থা খুব একটা ভালো না। এ সময় এলডিসি উত্তরণ পূর্বে জাতীয় অর্থনৈতিক সংস্কারে তেমন অগ্রগতি নেই বলেও মনে করেন আলোচকরা। দেশের অর্থনীতি বড় আমাদের লোকজনের। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে বাজারে আসছে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ। পাট মন্ত্রণালয় নিজস্ব ভ্যানে করে বাজারে বাজারে পৌঁছে দেবে এ ব্যাগ। দাম পড়বে 20 থেকে 70 টাকার মধ্যে। এই ব্যাগ জনপ্রিয় হলে পলিথিনের ব্যবহার বন্ধ হবে বলে আশা মন্ত্রণালয়ের। নিষিদ্ধ হলেও দেদারসে ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ। আইন করেও পাটের ব্যাগ নিশ্চিত করা যায়নি। বলা হচ্ছিল বাজারে পলিথিনের বিকল্প না থাকায় বন্ধ করা সম্ভব হয়নি। অনেক দিনের চেষ্টায় বাজারে পাটের ব্যাগ ছাড়ছে মন্ত্রণালয়। সচিব জানান, জলবায়ু ফান্ডের টাকায় এই ব্যাগ তৈরি করা হচ্ছে। বাজারে বিশেষ ভ্যানে ও টিসিবি ট্রাকে পাওয়া যাবে পাটের ব্যাগ। প্রতিটি ব্যাগে ভর্তুকি দিচ্ছে সরকার।
যে শুরু করব, প্রথমে শুরু করছি ঢাকা শহরে। আমরা এটা তো সাবসিডাইজ প্রাইসে দিচ্ছি। এগুলো আছে হলো সর্বনিম্ন 20 টাকা, যেটার মার্কেট প্রাইস নিয়ার অ্যাবাউট 20 টাকা, হয়তো ওপেন মার্কেট থেকে গেলে 35-40 টাকা এরকম। আরেকটা আছে হয়তো 30 টাকা 25 টাকা, এরকম কয়েকটা ক্যাটাগরি, তিন ক্যাটাগরি আছে। উদ্যোক্তারা বলছেন পাটের ব্যাগ একাধিকবার ব্যবহার করা যায়, এর সুফল পেতে পারে পাট খাত। পাটের ব্যাগটাকে আমরা দলমত নির্বিশেষে যদি ব্যবহার করার উদ্যোগ নেই, এটাকে উৎসাহিত করি, বিশেষ করে তরুণ যারা আছে আগামীর ভবিষ্যৎ, তারা যদি এটাকে সত্যিকার অর্থেই পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে সেই চিন্তা করে যদি এগিয়ে আসে, আমি বিশ্বাস করি একটা নতুন ধারা তৈরি হবে বাংলাদেশে। প্রথমে রাজধানীর বিভিন্ন বাজারে পাওয়া যাবে এ ব্যাগ, পরে সারা দেশে তা ছড়িয়ে দেয়া হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটবলকে এগিয়ে নিতে অবকাঠামোয় নজর বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের। দেশের বিভিন্ন স্টেডিয়াম সংস্কার করে দ্রুত বাফুফেকে বুঝিয়ে দেওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। অবকাঠামো উন্নয়ন হলে ফুটবলে আরও বেশি উন্নতি করা সম্ভব বলে মনে করে বাফুফে সভাপতিও। 3 বছর পর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজন। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছিলেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল, নির্বাহী কমিটির সদস্য সহ স্থানীয় সংগঠকরা। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দেশের 64 জেলাকে 8 জনে ভাগ করে হচ্ছে এবারের টুর্নামেন্ট। বাজেট 18 কোটি টাকা। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সরকার দিচ্ছে 10 কোটি। ফুটবলকে এগিয়ে নিতে এ সময় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরেন ক্রীড়া উপদেষ্টা। ঢাকা স্টেডিয়াম খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করেছি এবং চট্টগ্রামে একটা স্টেডিয়াম, নীলফামারীতে একটা স্টেডিয়াম এবং এর বাইরেও আরও কোন স্টেডিয়াম ডেডিকেটেডলি বাফুফেকে দেয়া যায়, যাতে করে ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফুটবল কোনোভাবেই দমে না যায়, আটকে না থাকে, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের সীমিত রিসোর্সের মধ্যে আমরা এটার সর্বোচ্চ ইউটিলাইজেশন কিভাবে করা যায় সেদিকে মনোযোগ দিচ্ছি। টুর্নামেন্ট ঘিরে বড় স্বপ্ন ফেডারেশনের। পাইপলাইন শক্তিশালী করার আশা বাফুফে সভাপতির। ফুটবলের স্বার্থে সরকারের কাছে চাওয়া মানসম্পন্ন স্টেডিয়াম। ইনফ্রাস্ট্রাকচার একটু ঘাটতি আছে, আমাদের কাঠামোগুলা সবগুলা কিন্তু ওরকম টপ মানে খেলার উপযুক্ত নয় পুরো বাংলাদেশে। 2-1টা স্টেডিয়াম হয়তো বিচ্ছিন্ন আছে, অনেক স্টেডিয়ামে দেখেন ফ্লাড লাইটস নাই, তাই খেলাটা সবসময় কিন্তু 6টার আগে শেষ করতে হচ্ছে বা সূর্য ডুবার আগে শেষ করতে হচ্ছে। ফ্লাড লাইটের আমরা প্রভিশন রাখতে পারি, তাহলে আমরা কিন্তু নাইট গেমও করতে পারি। সো আমি এগুলোকে বাধা বলছি না, আমি বলছি এগুলো হলো আমাদের আগামীতে যাত্রার কিছু কিছু মাইলস্টোন, যেটা আমি বিশেষ করে ফুটবল ফেডারেশন, স্পোর্টস মিনিস্ট্রি এবং ফিফা সহযোগিতা করে আমরা এগিয়ে যেতে পারবো। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মুন্সিগঞ্জের বিপক্ষে মাঠে নামে মাদারীপুর জেলা। 1-1 গোলে ড্র হয় ম্যাচ। মাঠে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে মহাসমাবেশ করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় এই কর্মসূচি। পরে দুপুর 2:30টার দিকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা। জানান 25 সেপ্টেম্বরের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশন করবেন তারা। সমাবেশে সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশ নেন। দেশে 65,000-এর বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4.25 লাখেরও বেশি শিক্ষক কর্মরত রয়েছেন। সহকারী শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড 13তম আর প্রধান শিক্ষকদের বেতন 10ম গ্রেডে। প্রকৌশলী অধিকার আন্দোলনের 3 দফা দাবি মেনে নিলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি দেন। এ সময় প্রকৌশল কর্মক্ষেত্রে মীমাংসিত বিষয় অক্ষুণ্ণ রেখে 7 দফা দাবি বাস্তবায়নের আহ্বানও জানিয়েছেন সংগঠনের নেতারা। এছাড়া প্রকৌশল শিক্ষায় একমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে দাবিও জানান সংগঠনের নেতারা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে দান বাক্সের রেকর্ড 12,09,37,220 টাকা পাওয়া গেছে। এছাড়াও রয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার। দানের এ অর্থ আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণ ও গরিব রোগীদের চিকিৎসায় ব্যয় হবে জানায় কর্তৃপক্ষ।
মসজিদের লোহার দান সিন্দুক খুলতেই ছোট বড় নোটের ছড়াছড়ি। 4.5 মাস পর শনিবার সকালে খোলা হয় 13টি দান বাক্স। এসব টাকা বস্তায় ভরে নেওয়া হয় মসজিদের দোতলায়। কড়া নিরাপত্তায় গোনা হয় টাকা। এতে অংশ নেন প্রায় 250 মাদ্রাসা ছাত্র শিক্ষক ও 70 জন ব্যাংক কর্মকর্তা। 32 বস্তার টাকা ছাড়াও রয়েছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রূপার অলংকার। আমার মনে একটা খুব ইচ্ছা ছিল, এবার আসছি, আসার পরে দিয়ে আমি একটা দান করছি, আল্লাহর রহমতে আমি অনেক ফল পাইছি। আমি চাঁদপুর শহর থেকে আমি এখানে আসছি। এই মসজিদ আমার এক জোড়া কবুতর মানুষ মানত করা ছিল, আজকে দিছি, মনের আশা পূর্ণ হয়েছে। এর জন্য প্রায় কোটি টাকা জমা হয় আর কি, স্বর্ণ অলংকার, টাকা পয়সা। বর্তমানে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকা জমা হয়েছে, যা দিয়ে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়েছে। মূলত আমরা আমাদের কিশোরগঞ্জে যারা জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয়। এছাড়া আমাদের এই মসজিদটি পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং ভাতার জন্য ব্যয় হয়। আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয়। পাগলা মসজিদের সঠিক নিয়তে মানত করলে রোগবালাই দূর ও মনোবাসনা পূর্ণ হয়, এমন বিশ্বাস থেকে সব ধর্মের মানুষ টাকা, অলংকার, গরু ছাগল সহ বিভিন্ন সামগ্রী দান করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।